ইতিহাসের চ্যাপ্টার 7, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এই চ্যাপ্টারটা ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। তো এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। এখানে মূলত ভারতের যে স্বাধীনতা আগের যে মুহূর্তটা, স্বাধীনতা আন্দোলনের যে শেষ মুহূর্ত বা ভারতের স্বাধীনতার যে একদম শেষ সময়, সেই সময়ের বিষয়বস্তুগুলো রয়েছে। কিভাবে ভারত স্বাধীন হয়েছে ঠিক তার আগের মুহূর্তে, অর্থাৎ 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, 1900 সালের পরবর্তী ঘটনা এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। এবং এই চ্যাপ্টারে মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনের দুজন মহান ব্যক্তি, একজন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন মহাত্মা গান্ধী, এনাদের দুজনের যে অবদান ভারতের স্বাধীনতা ক্ষেত্রে, সেইগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের একজন ভারতীয় হিসাবে এবং একজন ভারতের দায়িত্বশীল নাগরিক হিসাবে ভারতের স্বাধীনতা কিভাবে এসেছে সেটা আমাদের জানা দরকার। শুধুমাত্র স্বাধীনতা দিবস পালন করলেই হবে না, আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে স্বাধীনতা পাওয়াটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, সেটা কিভাবে পাওয়া গিয়েছে, তার জন্য কত লড়াই, কত কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বিষয়গুলো এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, অর্ঘ অ্যান্ড সৌম্যস ক্লাসেসে আমরা নিয়ে আসতে চলেছি অনলাইন ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি আমাদের অনলাইন ক্লাস। তো এই ক্লাসে আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াবো এবং যে সাবজেক্টগুলো আমরা এখানে পড়াবো, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই বিষয়গুলো পড়ানো হবে। আর আমাদের এখানে তোমরা যে ফেসিলিটিগুলো পাবে, নিয়মিত লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল যেটা আমরা সম্পূর্ণভাবে নিজেরা বিভিন্ন বইপত্র, বিভিন্ন কোয়েশ্চেন পেপার ঘেঁটে আমরা তৈরি করেছি, আর সেই সঙ্গে নিয়মিত মক টেস্ট। তো তোমরা কারা কারা এই ক্লাসটা করতে চাও নিচে একটু কমেন্ট করে জানিও। আর এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তো আমরা শুরু করব, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা বললাম যে 1900 থেকে 1947-এর মধ্যে বিভিন্ন বিষয়বস্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি। তো দেখো, এই 1900 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারত শুধু নয়, গোটা বিশ্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ যে যুদ্ধটায় অংশ নিয়েছিল, সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ। তো পৃথিবীতে এরকম দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, একটা প্রথম বিশ্বযুদ্ধ, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এই 1914 সালে, এটা শুরু হয়েছিল। তো দ্বিতীয়টা হচ্ছে 1939 সালে। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপারটা নিয়ে এখানে দেখব। তো প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে হয়েছে, শুরু হয়েছিল 1914 থেকে 1919 এই সময়ের মধ্যে হয়েছে, মানে 1914 থেকে 19, অর্থাৎ 5 বছর এই যুদ্ধটা চলেছে। এইবার এই সময় দেখো, যুদ্ধটাও মূলত হয়েছে ইউরোপে, মানে এখানে দুটো মানে ভাগ, দুটো ইউরোপের দেশগুলো দুটো ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল মিত্রপক্ষ বলে একটা পার্ট, আর একদিকে ছিল অক্ষপক্ষ বলে একটা পার্ট। মিত্রপক্ষের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, এইসব দেশগুলো, রাশিয়া, এইসব দেশগুলো। আর অক্ষপক্ষের মধ্যে ছিল জার্মান, জাপান, ইটালি, এইসব দেশগুলো সহ আরো বিভিন্ন দেশ। এইবার এই দেশগুলোর মধ্যে মূলত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। কিন্তু এই দেশগুলোর মধ্যে হলেও বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু কোনো না কোনো ভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি ওই যুদ্ধে অংশ নিয়েছিল। কিভাবে? দেখো, সেই সময় ইংল্যান্ড ভারতকে শাসন করত, ভারত ইংল্যান্ডের শাসনে ছিল। এবার ভারত না চাইতেও ভারতকে ওই বিশ্বযুদ্ধে অংশ নিতে হয়েছিল। তো এইভাবে ইউরোপের অন্য দেশগুলো কোনো না কোনো দেশকে তখন দখল করে রেখেছিল, ফলে ওই সব দেশগুলোকেও তাদের সঙ্গে যুদ্ধে অংশ নিতে হয়েছিল। সেই জন্য পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল। আর এই যুদ্ধটা যেহেতু 5 বছর হয় এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ, মানে বিশাল ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে, প্রচুর মানুষ তো মারা যায়
এবং অর্থনৈতিক দিক থেকেও প্রচুর এই যুদ্ধটাতে ক্ষতি হয়েছিল। এইবার এই যুদ্ধটা শেষে মানে 1914 থেকে 1900 পর্যন্ত এই যুদ্ধটা হয়। 1914 থেকে 1919 এই 5 বছর তো যুদ্ধটা হয় এবং এর প্রভাব পুরো পৃথিবীতে পড়ে। প্রত্যেকটা দেশের উপরই এর প্রভাব পড়েছিল। এই যুদ্ধটার পরবর্তীকালে ভারতবর্ষ এই যুদ্ধের প্রভাব পড়েছিল। ভারতবর্ষকেও ইংল্যান্ড যেহেতু শাসন করতে, ইংল্যান্ডের থাকার কারণে ভারতবর্ষকেও ইংল্যান্ডের হয়ে এই যুদ্ধে যোগ দিতে হয়েছিল। যুদ্ধে যদিও মিত্রপক্ষই জিতেছিল, মানে ইংল্যান্ড যে দলটাই ছিল সেই দলটাই জিতেছিল, তবুও ক্ষয়ক্ষতি সবার প্রত্যেকটা দেশেরই হয়েছে এই যুদ্ধের ফলে। এবার ভারতেও এই যুদ্ধের ফলে প্রচুর খারাপ প্রভাব পড়েছিল। এমনিতেই তো ভারত পরাধীন ছিল, প্রচুর মানুষ সেই সময় গরিব ছিল, তো এর প্রভাব পড়ে এই যুদ্ধে। তো কি কি প্রভাব পড়ে দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে কি প্রভাব পড়েছিল, কি খারাপ প্রভাব পড়েছিল। আচ্ছা, তো প্রথম যে প্রভাব পড়েছিল 1 নম্বর, সেটা হচ্ছে ক্ষয়ক্ষতি। আচ্ছা, তো দেখো যুদ্ধের সময় প্রথমে ভারতের সেনারা এই যুদ্ধে ইংল্যান্ডের হয়ে যোগ দিতে চায়নি, কিন্তু তাদেরকে জোর করে এই যুদ্ধে যোগ দেওয়ানো হয়েছিল এবং বলা হয়েছিল যে যদি ভারত ইংল্যান্ডকে সাপোর্ট করে তাহলে ভারতের যুদ্ধের শেষে ভারতের কিছু দাবি বা ভারতের জন্য কিছু ভালো করা হবে, এটা ইংল্যান্ড আর কি প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই কারণে ভারত প্রথম কথায় প্রতিশ্রুতির জন্য না হলেও জোরপূর্বক সেখানে তাদেরকে সাহায্য করতে হয়েছিল ইংল্যান্ডকে। তো আর যেহেতু বলেছিল যে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটার জন্য বটে, তো দুটো কারণেই ভারত যোগ দিয়েছিল যুদ্ধে। এবং যুদ্ধের পর মানে যুদ্ধের সময় ভারতের সেনারা ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছিল এবং যুদ্ধে প্রচুর পরিমাণে সেনা মারা যায়। তাহলে প্রথম যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ভারতীয় সৈনিকরা এই যুদ্ধে মারা যায়, এটা প্রথম ক্ষয়ক্ষতি। তাহলে কি হয়, প্রচুর হ্যাঁ সৈন্য মারা যায়, এটা 1 নম্বর ক্ষতি হয়। 2 নম্বর দেখো আর্থিক ক্ষতি। আচ্ছা, আর্থিক ক্ষতি তো যুদ্ধ মানেই হচ্ছে প্রচুর টাকা সেখানে খরচ হয়। যুদ্ধতে তো সৈনিক লাগেই, তার পাশাপাশি একটা যুদ্ধ আবার 1 দিন 2 দিনের নয়, 5 বছর, তো প্রচুর পরিমাণে টাকা একটা যুদ্ধে খরচ হয়। এইবার যেহেতু তখন ইংল্যান্ড ভারতকে শাসন করতো, ভারত থেকেও তারা প্রচুর অর্থ যুদ্ধে নিয়ে গিয়েছিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার জিনিস, সেগুলোও তারা যুদ্ধের কাজে নিয়ে যেত। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার জিনিসের অভাব পড়ে যায় ভারতে, যুদ্ধেই প্রচুর চলে যায়, তো সেই সবের অভাব পড়ে যায় এবং জিনিসের অভাব পড়লে কি হয়, দাম বেড়ে যায়। জিনিস যখন কমে যায় তখন তার দাম বেড়ে যায়। এবার সেই সময় সাধারণ খাবারের জিনিস, এমনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রচুর বেড়ে গিয়েছিল, যেটা সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে সেটা কেনা বা সেটা ক্রয় ক্ষমতা তাদের কমে গিয়েছিল এবং সেটা কেনা তাদের পক্ষে সম্ভব ছিল না। এর ফলে প্রচুর মানুষ অনাহারে থাকে, না খেতে পেয়ে অনেক মানুষ মারাও যায়। তো এরকম একটা পরিস্থিতি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। তাহলে আর্থিক একটা ব্যাপক ক্ষতি হয়েছিল, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গিয়েছিল। তাহলে আর্থিক ক্ষতি হয়, যেখানে কি হয়, জিনিসপত্রের অভাব হয়, অভাব আর দাম বৃদ্ধি। আচ্ছা, তাহলে জিনিসপত্রের অভাব হয় এবং দাম বৃদ্ধি হয়, এটা। আর 3 নম্বর একটা হয়েছিল শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলন তো দেখো এই সময় বিভিন্ন যে কলকারখানাগুলো ছিল, অনেক ইংরেজদেরও ছিল, কিছু ভারতীয়দেরও ছিল। সেই কলকারখানায় যে শ্রমিকরা কাজ করতো তাদেরকে প্রচুর কাজ করতে হতো, হয়তো দিনে 14 ঘন্টা 18 ঘন্টা তাদের সেখানে কাজ করতে হতো, আর খুব কম মজুরি পেত। 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করে খুব কম টাকা মজুরি পেত, তাতে তাদের হয়তো নিজেদের সংসারই চলতো না, এতটাই কম মজুরি পেত এবং তাদেরকে খুব অস্বাস্থ্যকর খারাপ পরিবেশের মধ্যে থাকতে হতো। সেই কারণে এই যুদ্ধের পরবর্তী সময়ে একাধিক শ্রমিক আন্দোলন হয়েছিল। তো এটা ওই প্রথম বিশ্বযুদ্ধের পরই হয়েছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ভারতে এই প্রভাবগুলো দেখা দিয়েছিল, এই বিষয়গুলো প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছে। প্রথম কথা,
প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর সৈনিক মারা যায়। দ্বিতীয় কথা, জিনিসপত্রের অভাব দেখা দেয় এবং দাম বেড়ে যায়। আর তৃতীয় কথা, একাধিক শ্রমিক আন্দোলন হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1914। আর কত সালে শেষ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটু মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা দেখব। দেখো, ভারতের আসছি, ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে তো আমরা জানি যে মহাত্মা গান্ধীর অবদান একটা গুরুত্বপূর্ণ। এবার এটা জানতে হবে, ওই যে আমরা যেটা জানি সেটা সবসময় যে ঠিক এমনটা তো নয়, আগে সঠিক জানতে হবে। দেখো, তো ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই ক্ষেত্রে মহাত্মা গান্ধীর যে অবদান সেটা আমরা আলোচনা করব। তো দেখো, কথা নয়, এই আন্দোলনের অবদান জানার আগে তার প্রথম দিকের জীবন সম্পর্কে একটু আমরা দেখব। তো মহাত্মা গান্ধী প্রথম জীবনে তিনি কিন্তু খুব মানে মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনাতে খুব ভালো ছিলেন। তো তিনি ইংল্যান্ডে, লন্ডনে তিনি ওকালতি নিয়ে পড়াশোনা করেছিলেন। তখনকার দিনে কিন্তু ভারত থেকে লন্ডনে গিয়ে পড়াশোনা করাটা একটা অনেক কঠিন কাজ ছিল। তো তিনি লন্ডনে গিয়ে ওকালতি নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপর তিনি ব্যারিস্টার হয়েছিলেন। ব্যারিস্টার মানে হচ্ছেন একজন বড় উকিল, যিনি উচ্চ আদালতে যিনি ওকালতি করেন বা আইনজীবী, তাদেরকে বলা হয় ব্যারিস্টার। তো তিনি ব্যারিস্টার হয়েছিলেন। এরপর ব্যারিস্টার হওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকাতে একটা মামলার কাজে গিয়েছিলেন। মামলার কাজে সেখানে তিনি প্রফেশনাল, পেশাগতভাবেই তিনি সেই কাজটা করতে গিয়েছিলেন। এবার সেখানে গিয়ে যাওয়ার সময় তার সঙ্গে কিছু ঘটনা হয়। কি রকম ঘটনা? প্রথম কথা, দক্ষিণ আফ্রিকা তখন ইংল্যান্ডই শাসন করতো, মানে দক্ষিণ আফ্রিকা পরাধীন ছিল, ইংল্যান্ডই সেখানে উপনিবেশ তৈরি করেছিল। এইবার যাওয়ার সময় মহাত্মা গান্ধী ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট ছিল, তার ফার্স্ট ক্লাস মানে ভালো টিকিট আর কি। কিন্তু তা সত্ত্বেও তাকে ভারতীয় হিসাবে এবং কালো চামড়ার মানুষ হিসাবে তাকে নানা রকম অপমান করা হয় সেখানে। এবং পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে ওকালতি করার সময়ও তার বিভিন্ন রকমের এরকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন। এবং সেখানে যে সমস্ত ভারতীয়, সেখানে কিছু ভারতীয় ছিল দক্ষিণ আফ্রিকাতে, সেখানে মূলত ভারতীয়দেরকে শ্রমিক হিসাবে নিয়ে যাওয়া হতো, ইংল্যান্ডই নিয়ে যেত শ্রমিক হিসাবে। এবার তাদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করা বা খারাপভাবে তারা ছিল সেখানে। এইবার সেই দক্ষিণ আফ্রিকার সেই ভারতীয়দের হয়ে বা কালো চামড়ার মানুষদের হয়ে, যাদেরকে নানা রকম ভাবে কালো চামড়ার জন্য নানা রকম ভাবে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা হতো, তাদের হয়ে তিনি আন্দোলন শুরু করেন। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন, মানে সাদা চামড়া এবং কালো চামড়ার মানুষদের মধ্যে যে ভেদাভেদ, তার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। এবং প্রথম থেকেই মহাত্মা গান্ধীর আন্দোলনের পদ্ধতি হচ্ছে অহিংসা এবং সত্যাগ্রহ। কি অহিংসা এবং সত্যাগ্রহ সেটা আমরা এই চ্যাপ্টারেই জানতে পারবো। তো এখন এইটুকু জেনে রাখো, তার আন্দোলনের পদ্ধতি ছিল অহিংসা এবং সত্যাগ্রহ। এই পদ্ধতিতে তিনি আন্দোলন করেন, ওখানে ওই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন করেন, মানে সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষদেরকে খারাপ আচরণ করতে পারবে না, এইটাই আন্দোলনের মূল কথা। এবং সেখানে তিনি সফল হন, মহাত্মা গান্ধী সেখানে সফল হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় এই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি সফল হন এবং কালো মানুষদের তিনি এই যে খারাপ আচরণ তাদের বিরুদ্ধে বা কালো মানুষদের যে অধিকার, সেটা তিনি আনতে পেরেছিলেন। তো এখানে তার সফলতা হয়। এবং এই যে সফলতা, দক্ষিণ আফ্রিকার এই যে বর্ণ বৈষম্য আন্দোলনের যে সফলতা, এটা কিন্তু তার পরবর্তীকালের রাজনৈতিক জীবনে অনেকটা প্রভাব ছিল। এটা কেন? একটা অন্য দেশে গিয়ে একটা আন্দোলন করে সফল হওয়া, এটাতে তার জনপ্রিয়তা বা তার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তীকালে যখন তিনি ভারতে এসেছিলেন, তিনি হয়ে গিয়েছিলেন একটা সর্বভারতীয় নেতা। সেই সময় কেউ সর্বভারতীয় নেতা ছিলেন না যিনি গোটা ভারতবর্ষের একদম নেতৃত্ব দিতে পারেন, এরকম নেতা মহাত্মা গান্ধীর আগে কেউ ছিল না। আঞ্চলিক নেতা অনেক ছিল, যে বিভিন্ন অঞ্চলে, কেউ বাংলার, কেউ পাঞ্জাবের, কেউ মহারাষ্ট্রের, এরকম ছিল। কিন্তু এমন একজন নেতা যিনি পুরো ভারতবর্ষের নেতা, সেই রকম হিসাবে কিন্তু মহাত্মা গান্ধী প্রথম ছিলেন। কেন? এই আন্দোলনের সফলতার পর তার গুরুত্বটা বা তার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। তো এটা তার রাজনৈতিক জীবনের পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। বেশ, এইবার যেটা আসি, যেটা বলছিলে তোমরা, যে অনেকেই মহাত্মা গান্ধী নাম শুনে মুচকি মুচকি হাসে, যে তার অবদান কিছুই নেই ভারতের স্বাধীনতা আন্দোলনে।
তিনি আর কি ওই আন্দোলনই করেছেন, কিছু লাভ হয়নি। কিন্তু ব্যাপারটা একদমই ঠিক নয়। কেন বলি, একজন মানুষ যিনি তার চাইলেই তিনি জীবন একদম দারুণ ভালোভাবে কাটাতে পারতেন। তিনি একজন ব্যারিস্টার ছিলেন, তখনকার দিনে ব্যারিস্টার মানে বিশাল ব্যাপার। চাইলেই তিনি অনেক বিলাসিতার সঙ্গে অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারতেন। সেটা ছেড়ে দিয়ে সারা জীবন ওই দেশের জন্য লড়াই করে যাওয়া, প্রথম জীবনে তো দেখতেই পাচ্ছ একদম তিনি ব্যারিস্টারের কোট প্যান্ট পরে তিনি থাকতেন। পরবর্তী হ্যাঁ পরবর্তীকালে আসতে আচ্ছা আসতে পরবর্তীকালে এই মানুষটাই ভারতীয়দের অবস্থা দেখে, যে ভারতীয়দের মানুষ এত দরিদ্র, সেখানে তিনি শুধুমাত্র ধুতি পরতেন, ওপরের দিকে কোনো জামাও পরতেন না। তাহলে এতটা ত্যাগ স্বীকার করেছেন। এক নম্বর কথা, এটা ত্যাগ স্বীকারের কথা যাচ্ছি। এবার দু নম্বরের কথা বলছি। আমরা সেই রকম মানুষ যারা, অনেকেই আছে আমাদের মধ্যে যারা মহাত্মা গান্ধীকে নিয়ে হাসি ঠাট্টা করে, তারা সেই রকম মানুষ, তারা হয়তো স্থানীয় কোনো একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা স্থানীয় কোনো একটা নেতা মন্ত্রীর বিরুদ্ধে সামনে গিয়ে একটা কথা বলতে পারে না। সেই রকম মানুষ তারা গান্ধীজির বিরুদ্ধে এরকম কথা বলে, যিনি পুরো ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ইংরেজ সরকার যাকে ভয় পেত, তাহলে অত সহজ কথা নয়, মুখে বলা যায়, কিন্তু ওই জায়গাটা ফিল করা, ওই পরাধীন দেশে এরকম পুরো দেশ জুড়ে আন্দোলন করাটা অত সহজ নয়। হ্যাঁ, আমি তুলনায়, এখানে আমরা অনেক সময় তুলনা করি যে কে ভালো, সুভাষচন্দ্র বসু ভালো না মহাত্মা গান্ধী ভালো। এই তুলনায় যাওয়াটাই বৃথা। দুজনাই সেরা, দুজনাই দেশের জন্য লড়াই করেছেন, দুজনারই উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা। এখানে ভালো খারাপের যাওয়াটাই বৃথা, তাই না? আমরা যদি ভাবি যে আমাদের দুটো চোখ আছে, কোন চোখটা ভালো, ডানটা আমাদের দরকার না বাঁটা দরকার? দুটোই দরকার। আমরা যদি বলি যে একটা, তাহলে যেটা দরকার নেই সেটা দিয়ে দাও, অন্ধ লোককে দিয়ে দেবো, তাহলে কি কেউ দিতে পারবে? তাহলে দুটোই ইম্পর্টেন্ট। আসতে টাকা নয়, মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র টাকা কোথায় পেয়েছে? ফ্রিতে করেছে। তাহলে তাহলে দুটোই ইম্পর্টেন্ট। সেই রকমই দেশের লড়াইয়ের ক্ষেত্রে দুজনের অবদানই হচ্ছে অনস্বীকার্য, দুজনেরই প্রচুর অবদান। তাই আমরা সাধারণ মানুষ হিসেবে তাদেরকে শ্রদ্ধাই করতে পারি, তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করাটা আমাদের সাজে না। ঠিক আছে, বেশ, ঠিক আছে। এবার তো প্রথম জীবনে কথা নয়, প্রথম জীবনে তিনি এই দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করে তিনি সফলতা পেয়েছিলেন। সেই সময় এই ভারত প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে ভারতের অবস্থাও খুব খারাপ ছিল, যেটা আমরা দেখলাম। সেই জন্য তিনি আর ওকালতি নিয়ে আর তিনি বিদেশে ছিলেন না। তিনি ভারতের অবস্থা খারাপ দেখে তিনি ভারতের জন্য আন্দোলন করার জন্য তিনি ভারতে ফিরে আসেন। আচ্ছা, তো দেখো, এই যে বললাম মহাত্মা গান্ধীর আন্দোলনের যে আদর্শ ছিল সেটা ছিল অহিংসা এবং সত্যাগ্রহ। তো এই কি, এই দুটো আদর্শ কি, অহিংসা সত্যাগ্রহ কি? তো চলো এটা একটু আমরা আলোচনা করি। প্রথম আলোচনা করবো সত্যাগ্রহ কি। সত্যাগ্রহ, সত্যাগ্রহ কথাটার অর্থ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। তার সেটাকেই বলা হয় সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ। সত্যের প্রতি আগ্রহ, তার মানে তিনি যেটা বলতে চাইতেন যে যে কোনো রাজনৈতিক আন্দোলনের মূল যে আদর্শ হওয়া উচিত সেটা হচ্ছে সত্য। সত্যের পথে সবকিছু আন্দোলনের প্রথম আদর্শ হওয়া উচিত। কিন্তু এখনকার দিনে যদি আন্দোলন আমরা দেখি বা এখনকার দিনে রাজনীতি দেখি, উল্টো, মিথ্যার পথে রাজনীতি, ব্যাপারটা উল্টো হয়ে গেছে। কিন্তু এই সময় রাজনীতির তার যে প্রথম আদর্শ ছিল সেটা হচ্ছে সত্যের জন্য সবকিছু হবে, যে সত্যের জন্য তিনি তার আদর্শটাই হবে সত্যের ভিত্তিতে, এবং সেই জন্য তিনি এটাকে বলেছেন সত্যাগ্রহ, যে সত্যের প্রতি আগ্রহ। এবং রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক সমস্ত কাজকর্মের মূলেই থাকবে সত্য। ঠিক আছে, এইটাই হলো মূল আদর্শ। আর একটা তার সঙ্গে হচ্ছে অহিংসা। অহিংসা, দেখো, অহিংসা মানে হচ্ছে কোন রকম হিংসা করা চলবে না। হিংসা অর্থাৎ কোন রকম লড়াই, কোন রকম মারামারি, এগুলোর বিরোধিতা। শুধুমাত্র শারীরিক হিংসাই কথা এখানে বলেনি, যে আমরা শারীরিক হিংসা তো করলাম না, আমরা তো লড়াই করলাম না, কিন্তু মনের মধ্যেও কোন রকম হিংসামূলক চিন্তা ভাবনা রাখা যাবে না। আমরা সামনে তো ভালো অনেক সময় অনেক আচরণ করি, কিন্তু মনে মনে গালাগালি দিই, কিন্তু সেটাও করা যাবে না। যে আমাদেরকে শারীরিক হিংসাও নয়,
এমনকি মানসিক ভাবেও হিংসা রাখা যাবে না। এইটা সেইটাই বলছে যে সেইটা থেকে আমাদের মানে নিজের মনকে ত্যাগ করতে হবে। না, বেশ কথা নয়। দেখো, তাহলে এইটাই বলছে যে কোন রকমের হিংসা নয়, শুধুমাত্র শারীরিক হিংসা নয়, আমাদের চিন্তা ভাবনাতেও কোন রকম হিংসাত্মক আচরণ এগুলো থাকবে না। এইটা তার হিংসার মূল কথা। তাহলে কথা নয়, শারীরিক মানসিক সমস্ত রকমের হিংসা ত্যাগ করতে হবে। এইরকম হিংসা মানে চিন্তা ভাবনা, তো হিংসামূলক কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। তো এই দুটো আদর্শে তিনি সারা জীবন আন্দোলন করেছেন, সত্যাগ্রহ এবং অহিংসা। এই আন্দোলন, এবার অনেকে বলবে যে এই আন্দোলনে তাহলে কি হবে? এই আন্দোলনের কিন্তু প্রচুর পাওয়ার আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে দিল্লিতে যে প্রোটেস্ট হয় তোমরা সবাই জানো, সেখানে সোনম ওয়াংচু একজন বিজ্ঞানী, তিনি অনশন শুরু করেছিলেন। তার পদ্ধতিটা ছিল অহিংসা এবং সত্যাগ্রহ। তিনি কিন্তু কোনো লড়াইয়ে যাননি, এবং তাদের দাবি ছিল একজন বিশেষ মন্ত্রী যিনি এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার পদত্যাগ। আন্দোলন হয় এবং এটা অনেক বড় পর্যায়ে যায়। তারপর পদত্যাগ কিন্তু হয়েছে, হ্যাঁ পদত্যাগ কিন্তু হয়েছে। তাহলে কি সাকসেস হয়েছে? তো অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে কিন্তু সফল হওয়া যায়। তাহলে এটাই তার একটা বড় প্রমাণ। তখনকার দিনেও হয়েছে, এখনকার দিনেও হয়েছে। তাহলে এটা এমন নয় যে এটা একদম কোনো কাজেই লাগে না। গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে এই আন্দোলন করে সফল হয়েছেন, এবং পরবর্তীকালে ভারতেও বিভিন্ন জায়গায় আমরা তার দেখবো তার অবদান। বেশ, ঠিক আছে। তাহলে এই সত্যাগ্রহ এবং অহিংসা এই দুটো পদ্ধতিতে তিনি আন্দোলন করেছেন। আচ্ছা, সত্যাগ্রহ মানে কি হলো? সত্যের প্রতি আগ্রহ। সত্যাগ্রহ মানে কি? সত্যের প্রতি আগ্রহ। আর অহিংসা মানে কোন রকমের হিংসা নয়, শান্তিপূর্ণ উপায়ে শান্তিপূর্ণভাবে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে প্রতিপক্ষের বা বিরোধী যারা উল্টো দিকে যারা থাকবে প্রতিপক্ষের আসতে হৃদয় পরিবর্তন। বেশ, তাহলে দেখো, শান্তিপূর্ণভাবে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন। ভালোবাসা মানে অন্য ব্যাপার বলছি না কিন্তু, এখানে তোরা অন্য লাইনে চলে যাস না। বেশ, তো এখানে প্রতিপক্ষ বলতে বিরোধী ইংরেজদের কথা বলা হয়েছে। এইটাই আন্দোলনের উপায়। গান্ধীজি এই পদ্ধতিতেই বিশ্বাস করতেন। আচ্ছা দেখো, এবার স্বাধীনতা সম্পর্কে গান্ধীজির কি ধারণা ছিল? সেটা হচ্ছে গান্ধীজির স্বরাজ ভাবনা, মানে স্বাধীনতা সম্পর্কে তার কি ধারণা ছিল, তিনি কিভাবে স্বাধীনতা পেতে চেয়েছিলেন। দেখো, দেশকে তিনি কিভাবে স্বাধীন করতে চেয়েছিলেন। তিনি প্রথমত ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন, এটা তো আমরা সবাই জানি। এইবার সেই স্বাধীনতাটা কিরকম হবে? দেখো, গান্ধীজির বক্তব্য ছিল যে স্বাধীনতা মানে শুধুমাত্র ইংরেজদের থেকেই ভারতকে স্বাধীন করা নয়। ইংরেজদেরকে তো আমরা ভারত থেকে তাড়াবই, স্বাধীন করবই, এটা তো হবেই। কিন্তু ইংরেজরা এই যে এত বছর ভারতে ছিল, ভারতীয়দের মধ্যেও একটা বিদেশি চিন্তা ভাবনা, বিদেশি ভাবধারা চলে এসেছিল। সেইটা থেকেও মুক্তি হওয়া, মানে যে ব্রিটিশ যে একটা কালচার, সেটা ভারতের মধ্যে চলে এসেছিল। এবং ইংরেজরা সেটাই চেয়েছিল যে তারা ভারতীয় হবে, কিন্তু তাদের আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা সব ইংরেজের মতো হবে। তো সেটা দ্বারা কিন্তু সফল হয়েছিল ইংরেজরা করতে। সেটা থেকেও মুক্ত করা ভারতীয়দের। এবং তিনি সেই কারণে বলেছেন যে শুধুমাত্র স্বাধীনতা হচ্ছে অর্ধেক স্বাধীনতা, পুরোপুরি স্বাধীনতা নয়। পুরোপুরি স্বাধীনতা হতে গেলে, স্বাধীন হতে গেলে আমাদের চিন্তা ভাবনাটাকেও ইংরেজদের যে বিদেশি একটা চিন্তা ভাবনা, সেটা থেকে মুক্ত হতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের সাধারণ জীবনযাপন করতে হবে, সাধারণ কৃষকের মতো জীবনযাপন করতে হবে।
আমাদের চরকার মাধ্যমে কাপড় সুতো তৈরি করতে হবে, তখন কিন্তু ভারতে অনেক মিল কলকারখানা এগুলো চালু হয়ে গেছে। আমাদের চরকা যেটা ভারতের প্রাচীন পদ্ধতি, সেটা আমাদের সেই সময় সেটা আমাদের ব্যবহার করতে হবে। আর কি করতে হবে, আমাদের যে ভারতের যে প্রথমে ভারতের যে ঐতিহ্য সেগুলোকে গ্রহণ করতে হবে, এইগুলো আমাদের করতে হবে, নাকি বিদেশি বিদেশি চিন্তা ভাবনার অন্য অনুকরণ না করে। এইটা তো এইটা তার ধারণা ছিল। যেই ধারণাগুলো তিনি লিখেছেন একটা গ্রন্থ যেটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ, এই গ্রন্থটাই তিনি লিখেছেন 1909 সালে। এটা তিনি বইটা প্রকাশিত হয়েছিল। তাহলে তিনি কি বলতে চেয়েছেন, স্বাধীনতা বলতে শুধুমাত্র ব্রিটিশদের থেকেই স্বাধীন হওয়া নয়, স্বাধীন হওয়া মানে আমাদের চিন্তা ভাবনাও পুরোপুরি ব্রিটিশ প্রভাব মুক্ত হবে। ইংরেজদের যে বিদেশি একটা ভাবধারা সেইটা মুক্ত হয়ে একদম আমাদের যে প্রাচীন ঐতিহ্য সেইটাকে আমরা গ্রহণ করব, সেইটা। তবে সেটা কিন্তু পুরোপুরিভাবে সম্ভব হয়নি, কারণ যে বিদেশি একটা প্রভাব আমাদের মধ্যে চলে এসেছিল সেটা এখনো আমাদের মধ্যে আছে, এবং আর সেটাকে আর মানে ত্যাগ করা সম্ভব নয়, সেটা আমাদের মধ্যে আছে। তো সেটা পুরোপুরি সফল হয়নি, যদিও তার এই চিন্তা ভাবনাটা। প্রথম বিশ্বযুদ্ধ ইংরেজরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতীয়রা যদি যোগ দেয় তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে, এবং মূলত যেটা দেওয়া হবে স্বশাসনের অধিকার দেওয়া হবে, মানে শাসনের কাজে ভারতীয়রা অংশ নেবে, মানে যেখানে শুধুমাত্র ইংরেজরাই শাসনের কাজে থাকতো সেখানে ভারতীয়দেরকেও নেওয়া হবে। এইটা দাবি করা হয়েছিল যে শাসনে এবার থেকে ভারতীয়রা থাকবে। এবার সেটা ভারতীয়দের জন্য ভালো ছিল যে শাসন কাজে ভারতীয়দেরকেও নেওয়া হবে, কিন্তু এইটার পর সেইটার প্রতিশ্রুতি ছিল, সেটার কার্যকরী হয়নি, তারা ভারতীয়দের শাসনের কাজে অংশ নেয়নি প্রথম বিশ্বযুদ্ধের পর। সেই কারণে ভারতীয়রা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কি আন্দোলন শুরু করে? যে আন্দোলনটার নাম হচ্ছে ভারতের স্বশাসনের আন্দোলন। স্বশাসনের আন্দোলন করা হয়, শুরু হয়, যেটাকে বলা হচ্ছে হোম রুল মুভমেন্ট। মানে হোম রুল মুভমেন্ট কথাটার মানে হচ্ছে স্বশাসন, মানে নিজেদের দেশের শাসন তারা নিজেরাই করবে, এটাই হচ্ছে স্বশাসন। এটা ওরা দেবে বলেছিল ইংরেজরা, কিন্তু যুদ্ধের পর তারা সেই প্রতিশ্রুতিটাকে আর মেনে নেয় না। এইবার এই আন্দোলনের জন্য সেই সময় ভারত সচিব, একটা নতুন শব্দ পাচ্ছ, ভারত সচিব। কি ভারত সচিব? দেখো, সেই সময় ভারতের শাসনের ক্ষেত্রে ভারতের শাসন পরিচালনার ক্ষেত্রে সব থেকে উপরে ছিলেন ভারত সচিব। তিনি লন্ডনে থাকতেন। হ্যাঁ, ভারত সচিব হচ্ছে ভারতের শাসনের সেই সময় সব থেকে বড় পদে ছিলেন, এবং তিনি থাকতেন লন্ডনে। লন্ডন থেকে তিনি ভারতের শাসন পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কিছু তিনি সেখানে করতেন। তার আন্ডারে ছিলেন ভাইসরয়, ভারত সচিবের আন্ডারে ভাইসরয়। ভাইসরয় ভারতে থাকতেন, এবং ভারতের শাসনের ক্ষেত্রে সবার উপরে ছিলেন ভাইসরয়। ভাইসরয় সমস্ত কিছু ভাইসরয় সমস্ত শাসন সংক্রান্ত সমস্ত কিছু ভারত সচিবের কাছে তিনি তার নির্দেশ মতো তিনি সেটা করতেন। তাহলে ভারতের মধ্যে সব থেকে শাসনের ক্ষেত্রে ওপরে ছিলেন ভাইসরয়। ভাইসরয় কার আন্ডারে ছিল? ভারত সচিবের আন্ডারে ছিল। ঠিক আছে, এইবার সেই সময় ভারত সচিব মানে প্রথম বিশ্বযুদ্ধের পর, এই 1919-এর পর ভারত সচিব ছিলেন মন্টেগু বলে একজন ব্যক্তি। আর সেই সময় ভারত সচিব ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। হ্যাঁ, তাহলে দেখো কথা নয়, তাহলে ভারত সচিব ছিলেন মন্টেগু আর ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। তাহলে মন্টেগু এবং চেমসফোর্ড দুজন মিলে একটা আইন চালু করেছিলেন। নাও বেশ, দেখো 1919 সালে একটা তারা আইন চালু করেছিলেন, যেটা আইনটার নাম হচ্ছে ভারত শাসন আইন। এদিকে দেখো, তাহলে মন্টেগু এবং চেমসফোর্ড একটা আইন চালু করলেন যেটা হচ্ছে ভারত শাসন আইন। যেখানে কি বলা হলো, ভারত শাসন আইনে কি বলা হলো, যে ভারতের কেন্দ্রীয় সরকার মানে যেটা প্রধান দিল্লিতে থাকে, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার, প্রাদেশিক মানে হচ্ছে রাজ্য সরকার, এই দুটোর মধ্যে ক্ষমতা ভাগ করা হবে, ঠিক যেমন এখন আছে।
একটা কেন্দ্র সরকার আছে দিল্লিতে, তিনি পুরো দেশটাকে শাসন করেন, আর রাজ্যের জন্য বিভিন্ন রাজ্য সরকার থাকে, সেটা মুখ্যমন্ত্রী শাসন করেন। তাহলে এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া, এইটা চালু হয়েছে ভারত শাসন আইন দেওয়া, এখান থেকে শুরু হয়। এবং এই এখানে এই হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা যে দাবি ছিল ভারতের, এই যে স্বশাসনের দাবি, এইটাকে কিন্তু মেনে নেওয়া হয়নি। এই যে বলছে ভারতীয়দের স্বশাসনের দাবি পূরণ হয়নি, এইটা পূরণ হয়নি, সেই জন্য ভারতীয়রা অসন্তুষ্ট হয়েছিল। তাহলে এখানে একটা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়েছিল, কিন্তু সেখানে যে ভারতীয়দের অংশ নেওয়ার যে ব্যাপারটা, স্বশাসন, নিজেদের শাসন নিজেরাই করবে, সেইটা কিন্তু অধিকার দেওয়া হয়েছিল না হয়নি? হয়নি। এইবার মহাত্মা গান্ধী ভারতে আসেন 1915 সালে। হ্যাঁ, 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, ওই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছেন। তারপর তিনি কিছু আঞ্চলিক আন্দোলন, মানে পুরো ভারত জুড়ে আন্দোলন করার আগে তিনি কিছু আঞ্চলিক আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন। আঞ্চলিক আন্দোলন, এই রকম 3টে আঞ্চলিক আন্দোলন তিনি করেছিলেন। কটা করেছিলেন? 3টে। এই আন্দোলনগুলোর মাধ্যমে তার যে অভিজ্ঞতা আরো বেড়েছিল। এবার 3টা আন্দোলন কি কি ছিল চলো সেটা দেখি। প্রথম যে আন্দোলনটা তিনি করেছিলেন সেটা হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ। 1 নম্বর দেখো, বিহারের চম্পারণ সত্যাগ্রহ, এই আন্দোলনটা তিনি করেছিলেন। চম্পারণ হচ্ছে বিহারের একটা জেলা, বেশ, চম্পারণ। এবার দেখো কি হয়, এই চম্পারণে নীলকররা আমরা পড়েছি আগে, যারা নীল চাষ করে তো জোর করে, নীলকররা নীল চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত। আচ্ছা, তো বিহারের চম্পারণে নীলকররা নীল চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত এবং তাদেরকে ঠিক মতো নীলের দামও দেওয়া হতো না। এইবার নীল চাষিরা নীল চাষ করতে চাইতো না। বিহারের চম্পারণে নীল চাষিদেরকে তিনি একজোট করে তিনি নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং তার আন্দোলনের পদ্ধতি কি ছিল? সত্যাগ্রহ, অহিংসা সত্যাগ্রহ। এবং এই আন্দোলন করার পর এই নীল চাষ বিহারের চম্পারণ থেকে উঠে গিয়েছিল, তো তিনি সফল হয়েছিলেন। তাহলে প্রথম বিহারের চম্পারণের নীল চাষিদেরকে নিয়ে তিনি নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং নীল চাষ তারপর বন্ধ হয়ে গিয়েছিল সেখানে। তাহলে এটা একটা সফলতা। বন্ধ হয়ে গিয়েছিল মানে যারা নীল চাষ নিজেদের ইচ্ছায় করতে যাবে তারাই শুধু করবে, জোর করে তাদের করানো হবে না, এইটা ওখানে চালু হয়েছিল। কিন্তু নিয়ম তো হয়েছিল, কিন্তু সেটা কার্যকরী ছিল না বিহারের চম্পারণ, সেখানে তিনি চালু করেছিলেন এটা। যারা নিজেদের স্বেচ্ছায় করতে যাবে তারা সেখানে করবে, আর যারা চায় না তারা করবে না, এটা চালু হয়। হ্যাঁ, বেশ। পরবর্তী দেখো, 2 নম্বর হচ্ছে গুজরাটের একটা জায়গা যেটা হচ্ছে খেদা। গুজরাটের খেদা বা খেরা সত্যাগ্রহ, ঠিক আছে? গুজরাটের কথা নয়, গুজরাটের কথা নয়, খেদা বা খেরা সত্যাগ্রহ। বেশ, দেখো গুজরাটে একটা জায়গা হচ্ছে খেদা বা খেরা অঞ্চল, সেখানে কৃষকদের ওপর রাজস্ব বাড়ানো হয়েছিল, ট্যাক্স বাড়ানো হয়েছিল, কৃষকদের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছিল। এইবার এই বাড়তি ট্যাক্স বা বাড়তি রাজস্ব দেওয়ার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন শুরু করেছিল। ট্যাক্স বাড়ানো হয়েছিল কোথায়? গুজরাটের খেদা বা খেরা অঞ্চলে, চাষিদের ওপর। এইবার চাষিরা এই বাড়তি রাজস্ব দেওয়ার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। পরবর্তীকালে মহাত্মা গান্ধী তাদেরকে নেতৃত্ব দেন এবং এই আন্দোলনটা চালান। সত্যাগ্রহ পদ্ধতিতে আন্দোলন হয় এবং এই আন্দোলনে
যতটা রাজস্ব কমানোর দাবি ছিল ততটা না হলেও বেশ কিছুটা রাজস্ব কমানো হয়েছিল। তাহলে এই আন্দোলনটাতেও তার সফলতা এসেছিল। পরবর্তীকালে আরেকটা আঞ্চলিক আন্দোলন করেছিলেন, যেটা হচ্ছে আহমেদাবাদের, আস্তে আস্তে, আহমেদাবাদের সুতো, আস্তে, সুতো মিলের আমি কথা বলতে কি বললাম এত আস্তে, আহমেদাবাদের সুতো মিলের শ্রমিকদের নিয়ে আন্দোলন। আচ্ছা দেখো, আহমেদাবাদের একটা সুতো কারখানা বা সুতো মিলের শ্রমিকরা মালিকদের কাছে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছিল। আহমেদাবাদের সুতো মিলের শ্রমিকরা, এবার মহাত্মা গান্ধী তাদেরকে সাপোর্ট করেছিলেন এই মজুরি বৃদ্ধির জন্য। ওই যে বললাম তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো, খুব কম মজুরি পেত সেই সময়। তো এই আন্দোলনটাই মহাত্মা গান্ধী তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি তাদের হয়ে অনশন শুরু করেছিলেন। এই যে অনশনের ব্যাপারটা এইখান থেকে এসছে, অনশন শুরু করেছিলেন এবং বেশ কিছুদিন অনশন করার পর তাদের যতটা দাবি ছিল ততটা না হলেও বেশ কিছুটা মজুরি বেড়েছিল। তাহলে এই তিনটা আঞ্চলিক আন্দোলনের সফলতার মাধ্যমে তিনি একজন বড় নেতায় পরিণত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন বড় রাজনৈতিক আন্দোলন, সর্বভারতীয় আন্দোলন তিনি করেছিলেন। তাহলে তিনটা আঞ্চলিক আন্দোলন কি কি হলো? এক হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ, 2 নম্বর হচ্ছে গুজরাটের, গুজরাটের খেদা বা খেরা সত্যাগ্রহ, আর 3 নম্বর আহমেদাবাদের সুতো কলের মজুরদের নিয়ে আন্দোলন। বোঝা গেল? এই আন্দোলনগুলো, এই চম্পারণ, খেদা খেরা আর আহমেদাবাদ, এই তিনটা আন্দোলনই হয়েছিল 1917 থেকে 18 খ্রিস্টাব্দের মধ্যে, 1917 থেকে 18 খ্রিস্টাব্দের মধ্যে।